আমাদের অসংখ্য মারাত্মক সব ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। তো সেই খুলনাতেই আমরা আবার যাব এবং সেই খুলনার ঘটনায় আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনাটা শুনতে। জি রাসেল ভাই, তো প্রথমে আমি যার ঘটনা বলবো ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্টেকার নিতেন। ওনার দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দ্য টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়। তাকে বেশিরভাগ মানে ট্রিপগুলো পাওয়া যেত বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে। তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকা পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল। তো বর্ষার পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বলল যে আমার কাছে একটা লোক আসলো, লোকে এসে বললো যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যায়, এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তারা 7 জন যাবে টোটাল। তো তার সে আর মানে কেন জানি সে আর না করে নাই যে আমি যাব। ঠিক আছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে, ওয়্যারলেসের পাশ থেকে একটা মসজিদ আছে, নামটা আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় এত কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না, তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল। সে বলল যে ঠিক আছে আপনি চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খাওয়া দাওয়া করে নেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো অজু করে। তো ওনাকে আমি বলি যে আমি তো ঈশার নামাজ পড়ে আসছি, তো আমি অজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, তো আপনারা আসেন, কোনো সমস্যা নেই। বলে না আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া করে নেন। আচ্ছা। তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, তা কোনো সমস্যাই না, আপনারা আসেন, কোনো সমস্যা নেই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে। তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, এর মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, সবার ড্রেস মোটামুটি সাদাই, একই রকম মোটামুটি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স্ক আর কি। তো তারা রওনা দেয়। তো তিনি বলেন যে গাড়ি ছাড়ার পর থেকেই, মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন যে গাড়ি চালাচ্ছে, তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না এবং একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজি সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। তো আমার কাছে মনে হয় যে আসলে ভাই এভাবেই যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না, হইলো কিনা। প্রিয় লিসেনার, এই বিষয়ে আপনারা শুনতে পাবেন খুলনার ভয়ানক ঘটনা সহ আরো অনেক ঘটনা, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত শুনে আসি। তো যাই হোক, সামনে যাই, আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, ওই একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা, উনি বললে যে এখন যে অবস্থা, আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি হয়, আপনারা as soon as possible গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন। আচ্ছা। তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওগুলি নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে। উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন। আচ্ছা। মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি করলো, জাস্ট হাত দিয়ে একটা ইশারা করলো। যে লোকটা ওনার পাশে বসেছিল, তো ওই লোকটা নেমে যায়,
ওনারা আদিচার দিকে যায়। এখন তো আদিচা ঘাট আগে যে রাস্তায় এখন বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আদিচা ঘাট ছিল। তো তিনি সোজা আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকে চেনে, তো সোজা যে ফেরির জন্য ওয়েট করতে হতো। আমি জাস্ট একটা কথা বলে রাখি রাসেল ভাই, উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ এইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো জ্যাম দেখতেছি না, কিছু দেখতেছি না, ফেরি আমার জন্য জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম, আমার 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি। আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই, আচ্ছা মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তসবিহ পড়ছিলেন। তো আদিচা ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টার বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, তখন বড় ছিল। তো রাস্তা ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে তার চোখ রাসেল ভাই গাড়ির পেছনের দিকে পড়ে। তো পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকাতে হয়, কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে 6 জন লোকই আছিল, 5 জন লোক আছে। হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে। আচ্ছা, তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে এইটা আমি কি করছি, এখন অবস্থা এরকম যে রাসেল ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না। ফার্স্ট অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, এই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সম্ভব না গাড়ি থামানোর। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি। এখন এখানে যদি গাড়ি থামায় তো কেউ অবস্ট্যাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে অথবা তাকে মেরে ফেলতে পারে, এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। তো পাশের যে লোকটা বললো যে আপনি আমার কথা শোনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না। আচ্ছা, আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না, এখানে আমার সাধারণ কোনো লাইফ, সাধারণ ভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা আমার সাথে হচ্ছে। এখন উনি যেটা জানতে চায় যে সিগারেট উনি সিগারেট খেত আর কি, তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করছে, যে সিগারেট খেলে হয়তো বা জিন ভূতেরা দৌড়ে পালায়, কিন্তু আসলে ওখানে কোনো ইফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবিহ পড়ছে, তাকে এই কথাগুলা বলার পর আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন, আপনাকে ইমামতি করতে হবে, আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়বো, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন, তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। তো প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, মসজিদে যাবো, নামাজ তো পড়তে হবে, দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে পড়তে হবে, কিন্তু উনি এভাবে বলতেছে, আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, আমি রাসেল ভাই এখন ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে, খুলনার পথে নিয়ে যাচ্ছি, যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, তো যেতে তো পরে সবাই এক নামেই চেনে, তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। সেই রাস্তাটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা আর কি, কিন্তু রাসেল ভাই অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা 1 ফুটও বাম করছিল না, প্লেন ভাবে আগাচ্ছিল। বলে আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না, আমি বিদেশ যাইনি কিন্তু এটা বাংলাদেশ না। ওকে, এটা বাংলাদেশ না, এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশের ফুলের গন্ধ আসছে। এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা খোলাই ছিল, রাইট। আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি। আমি হেডলাইটের আমি যখন ডিপারটা দেই, আমি যখন হেডলাইটটা আর একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবরের শেপে লম্বা লম্বা, আমাদের 3.5 হাত না, ওই সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা লম্বা। এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাস্তা ভাই, আমরা কবরস্থানটা দেখি যে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে, সেইটা ছাড়া আমরা কবরস্থান দুই পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় দুই পাশেই কবর দেখতে পাচ্ছে। বলে যে কবরের নাম লেখা থাকে মা বাবা অথবা ডেট লেখা থাকে, কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে।
এখানে খালি আরবি লেখা, তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না, এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান? আমি কোথায় আসলাম? তো সে আসলে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না, সে বেশি কনফিউজড হয়ে গেছে ওই মুহূর্তে। সে নিজে নিজে দোয়া পড়ছে যে ভেতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে। মাই গড। ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে শুনতে পেরেছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে, এবং পিছিয়ে তাকে দেখে তাই 5 জন উপস্থিত গাড়ির মধ্যে সে 5 জন চলে এসছে। এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবিহ পড়ছিল, সে বলছে যে আপনি যখন, সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় কথা, আপনি যখন পড়াবেন নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নিবেন, ছোট কেরাতে শেষ করবেন না, অবশ্যই সূরা আর রহমান পড়াবেন। তো সে বলল যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে ডিপ মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে হাফেজ সেটা সে জানে, বলে কেরাতটা সুন্দর করে বড় করে পড়াবেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান, রাসেল ভাই কবরের পর কবর, এত লম্বা লম্বা কবর আমি আগে কখনো দেখিনি, এত কিছু তো জানিও না, কিন্তু এত লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নাই। তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, 2তলা 3তলা একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। সে এত জায়গায় যায়, ঢাকা, সে তো পুরো বাংলাদেশি রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে এসে পুরো বাংলাদেশেই যায়। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। তা সে বললো যে আমি নামলাম, এবং পেছনের যে মহিলাগুলা বোরকা পরা ছিল তারা সবাই কান্না করছিল। কান্নাটার সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না আসছিল, এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বললো যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স নাই, স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবেই রাস্তায় এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ওই বোরকাওয়ালা মহিলারাও গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর ওই লোকের অসাধারণ কিছু কথা রাসেল ভাই, যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা কেউ কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো, আমি চাই না তোমরা কেউ আমাকে কষ্ট দাও, আমার জন্য সবাই দোয়া করো, আমার এই দুনিয়া ভালো লাগছে না, আর কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব, তোমাদের স্পেশালি মহিলাদেরকে বলছি তোমরা যেন কেউ কান্নাকাটি না করো, এটাই আমার রিকোয়েস্ট থাকলো, আর আমি কোনো ভুল করলে আমাকে মাফ করে দিবা। তো তার কথা হচ্ছে যে আমি তাহলে এরকম কোনো মানুষের বা এরকম কোনো ক্রিয়েচারের সাথে আছি যে খুব রেসপেক্টেড, আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত, এবং তাকে দেখতে এত মানুষ আসছে, সে একটা মধ্যমণি, তাকে দেখতে এত মানুষ আসছে যে তিনি খুব রেসপেক্টেড, যে ওটা দেখেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে আমাকে তোমরা সবাই ভিতরে কিছুক্ষণ পর নিয়ে যাবা। এখন যেহেতু ফজরের আজান হচ্ছে, রাসূল ভাই বলি ফজরের আজানটা এরকম ভাবে হচ্ছিল যে কানের পাশে যদি মাইক রেখে কেউ আজান দেয়, কিন্তু আশেপাশে মসজিদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে লাইট জ্বললো, বিল্ডিং এর যেই বিল্ডিংটার সামনে গাড়িটা থামানো হলো, দেখা গেল সেটাই একটা মসজিদ। এত সুন্দর আজান আর এত শব্দ, উনি বললেন যে আমি কান ধরেছিলাম, আজান শুনলে আরো শুনতে ইচ্ছা করে, কিন্তু আমি কান ধরেছিলাম, মনে হচ্ছে আমার কানের পাশে কেউ আজান দিচ্ছে। তো তিনি মসজিদের ভেতরে ঢুকলো, ওযু করে মসজিদের ভেতরে ঢুকলো, বলে ওযু খানা তো অসাধারণ, সোনা দিয়ে বাঁধানো ওযু খানা, মানে পানিগুলা মনে হচ্ছে সোনার কল থেকে আসছে, এরকম এত স্বচ্ছ পানি। আমি যখন ওযু করলেন, ওযু ছাড়া তো সে মসজিদে ঢুকে নেই, সে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকার পরে ওই মুহূর্তে একজন আজান দিয়ে বের হলো, বললো যে আপনি ডিরেক্টলি মিম্বর বরাবর চলে যান, পিছনে তাকাবেন না। যে লোকটা আজান দিল সেই লোকটা আবার বলছে এটা, আচ্ছা সে সুন্নত পড়ে ফরজের জন্য দাঁড়ালো, এবং সেই ইমামতি করার জন্য ফজরের ওয়াক্তে, আচ্ছা, তো ফরজ নামাজের জন্য দাঁড়িয়েছে ফজরের ওয়াক্তে, এবং রীতিমতো রাসেল ভাই তিনি নামাজ পড়াচ্ছে, আর পড়ানোর সময় পিছন দিয়ে কটর মটর প্রচন্ড বোন ব্রেকিং শব্দ, হাড্ডি ভাঙার শব্দ, হাড় ভাঙছে এরকম শব্দ আসছে, আর দূর থেকে একটু সাউন্ড আসছে সালামের শব্দ, কিন্তু সে তখন কেরাতে ব্যস্ত, সূরা আর রহমানের কেরাতে ব্যস্ত। সে ফজরের নামাজটা শেষ করে, এটা তো নির্দেশই ছিল যে আর রহমানই পড়তে হবে, আগেই তাকে বলে দিয়েছিল। সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে রাসেল ভাই তিনি দেখলেন যে এই লোকটা বলল যে দেখো আমি আর কিছুক্ষণ পর চলে যাব, আমাকে পাশের রুমে নিয়ে যাও, আমি গোসল করব।
আমাকে কারো গোসল করাতে হবে না। সে পাশের রুমে গেল, পাশের রুমে যে গোসল করলো, যে গোসলের যে পানির শব্দটা, পানির থেকে রাসেল ভাই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে এবং এত গন্ধ, বলে যে আমি সুগন্ধ, এত সুন্দর গন্ধ যে আমি এরকম দৃশ্য এরকম দেখতে পারবো, এরকম সৌভাগ্য আমার হবে, এটাও তো মনে হয় আমি জানি না যে এরকম সৌভাগ্য কারা বা এরকম কেউ দেখেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার অ্যাসিস্ট্যান্টকে, তার যে হেল্পারটা ছিল তাকে যদি নিয়ে আসতো তাহলে এত কষ্ট হতো না। দূরে আসলে শেষ মাঝে মাঝে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, হেল্পার আর কি। তো সে দেখলো যে সেই লোকটা কাফনের কাপড় পেঁচিয়ে একটু ভেজা ভেজা নিচ থেকে পানি পড়ছে, আস্তে করে এসে মসজিদের মাঝখানে শুয়ে পড়লো। বললো যে হঠাৎ করে একটা শব্দ হলো, মনে হয় যে পুরো মসজিদটা কেঁপে উঠছে, এরকম অবস্থা। হঠাৎ করে একটা শব্দ হলো, কেঁপে উঠলো এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবাই বুঝে গেল কি উনি মারা গেছে, কান্নার শব্দ। কিন্তু উনি যে বলে গেছে, তো একজন লোক গিয়ে বলল যে তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা চোখের পানি আস্তে আস্তে ফেলো, ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো, এরকম কেউ একটা বলে আসলো সামথিং। উনি সেটা দেখলেন আর কি। একটু এরপরে ওনাকে নিয়ে যে উনিকে মসজিদের পরে, মসজিদ থেকে বের করার পর আসলে ভাই এই ঘটনাটা, এটা আমি আপনাকে বলি নাই, এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক লম্বা, খাটিয়া অনেক লম্বা, এই লাশের খাটিয়া অনেক লম্বা। এত লম্বা খাটিয়া এক প্রান্ত থেকে এক প্রান্ত কমপক্ষে 10 জনে ধরতে হয়, এত লম্বা। আচ্ছা, এই লম্বা খাটিয়া নিয়ে তারা কবরের কাছে চলে গেল এবং কিছুক্ষণ হাঁটার পরে ভদ্রলোক নিজের চোখে এটা দেখছেন, উনি নিজের চোখে দেখছেন এবং উনি একা রাসেল ভাই, আশেপাশের কোনো কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ, যে মানুষ মনে হলে তো সে হেল্প চেত একদম, মানে সেই এলাকায় ওইরকম কেউ আছে বলেও মনে হচ্ছে না রাসেল ভাই। একদম মানে জনবহুল এলাকা থেকে সে একটা গহীন জায়গায় চলে গেল। দেখলো যে প্রায় 5:05 বাজে এরকম। তো সে ঘড়িতে দেখছে, তার ঘড়িতে দেখছে 5:10 বাজে। দাফন হয়ে গেল। সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে তার টাকা পয়সার কি চিন্তা, সেখানে যান বাঁচাতে গাড়িতে উঠে জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটর পাড়া দিতে দেখে সে আরিচা ফেরি খেতে চলে এসেছে। জাস্ট মানে তখন মুহূর্তের মধ্যে সবকিছু হলো, সেকেন্ডের মধ্যে সবকিছু হলো। আমি আমাকে একজন বলল আপনি যান, এখন এগোতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফের শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময় কি হবে। আপনি খালি চিন্তা করছেন ফেরার সময় কি হবে, তাহলে তখন তো সে বুঝে যাবে, তখন সে না জানিয়ে আরো কি ঘটবে। কিন্তু পুরো সময়টা যখন সে আমার গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে দেখো যে আরিচা ঘাটে এসে চলে এসেছে। এবং সময় তো গেছে, মানে বলে যে আমি যতটুকু সময় দেখেছি 12টা থেকে এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আরিচা ঘাট, মানে কি সে ফেরি পার হয়ে গেছে, ফেরিতে উঠার লাগে নাই তার, ফেরি পার হয়ে সে ঢাকার পথে চলে আসছে। মানে সে এখন আরিচা ক্রস করবে, আরিচা থেকে মানিকগঞ্জের দিকে যাবে। যে আমি যে আসছি, আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সেলারেটর পাড়া দেওয়ার সাথে সাথে আমার এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না, এটুকু আমি জানি। এটা কোন গ্রহের কথা এটাও আমার কোনো আইডিয়া নাই, কারণ তখন এত কিছু আমি ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমি কখনো ঢাকার বাইরে যাবো না। উনি জানেন না বোধ হয় না, এই 12 বছর তিনি কখনো ঢাকার বাইরে যান নাই। আচ্ছা, এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, তিনি জিন হতে পারেন বা তিনি, তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে শুরুতে বলেছিল উযু করে নাও, এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে, এবং সেখানে সেই কারণে তাই সমস্ত আত্মীয় স্বজন বিদায় জানাতে এসেছিল, তারা কান্নাকাটি করেছে, সবই দেখেছে। সে বলেছে এরা আমাদের জগতের কেউ না, কিন্তু যেসব প্রসেস হচ্ছে এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা যাবে, সে বলছে যে আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। খুলনা যেতে হয়নি, তার আগে, হ্যাঁ, মানে এই পর্যন্ত কেন নিয়ে গেল? মানে রাসেল ভাই এই পর্যন্ত কেন গেল, এই কোয়েশ্চেন যদি সে আমাকে বলতে পারতো তাহলে সে বলতে পারবে না, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। রাসেল ভাই খুলনা, আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত? না, সেই জন্য না মনে হয়, সেই জন্য না, মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে, হয়তো মানে মনে হয় যে ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না।
যাচ্ছি হঠাৎ করে আমাকে ওই এরিয়া আগে বললো যে বামে টার্ন। হ্যাঁ, সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তা এবং বললো যে এত কাঁচার এত ভাঙা রাস্তা, তোমার গাড়ি তো যাচ্ছিল, খুব স্মুথলি গেছে। সেটাই দেখি আমাদের লিসেনাররা কি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। এবং আমি সরাসরি আজকে আমাদের দ্বিতীয় যে অতিথি তার ঘটনায় চলে যাব। বলুন, তার আগে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলে ফেলবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আরেকটু জোরে কাছ থেকে বলতে হবে। আমি মোহাম্মদ আহাদুল ইসলাম রাজু, হোমটাউন বরিশাল, ঢাকায় শ্যামলী থেকে এসেছি। জি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। 1999 বা 2000, আমি 4 অথবা 5 এ পড়ি তখন। তো এখন তো যুক্তিবাদী অনেক বয়স হয়েছে, তখন আমার বয়স কম ছিল, যুক্তিতে বিশ্বাস করতাম না, ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এসব আমি বিশ্বাস করতাম তখন। একদিন আমি বাজার থেকে ফিরতেছিলাম একা। তো আমি একটা জায়গা আছে আমাদের 3 মাথা, মানে 3টা রাস্তার যে হাব থাকে সেই জায়গাটা, ওখান থেকে ফেরার সময় আমি জাস্ট একটা বিড়ালকে আমার কাছ থেকে পাস করতে দেখলাম রাসেল ভাই। তো তারপরে আমার আর কিছু, আমি বাসায় এসে ফিল করলাম আমার প্রচন্ড মাথা ব্যথা। তো আমি মাথায় পানি দিচ্ছিলাম, তো আমার মা এবং আমার এক কাজিন বড় ভাই রুবেল ভাই, সে ভেবেছিল যে আমি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য কোনো প্রকার ভান করতেছি। তো রুবেল ভাই আমাকে একটা চড় দিল ঠিক ওই মোমেন্টে। তো আমি 10-12 বছর বয়স, অল্প ছোট মানুষ, তো আমি তাকে যে পরিমাণ চড়টা তাকে ফেরত দিলাম, আমিও তাকে একটা ফেরত চড় দিলাম। তো সে অবাক হয়েছে এই কারণে, আমি তার থেকে 10 বছরের ছোট, তার ছোট ভাই, তাকে চড়টা দেওয়াটা অস্বাভাবিক ছিল, আর চরের জোর বা গতিটাও ছিল অস্বাভাবিক, যে এইভাবে ও দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তখন তারা ভাবলো যে সামথিং ইজ উইয়ার্ড ইজ গোয়িং অন। দেন সবাই একসাথে জড়ো হলো। আমি শুধু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলাম, আমি থাকবো না, আমি ওখান থেকে এসেছি, আমি ককাপ থেকে এসেছি, অমুক করেছি, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে আসলে আমি সোজা দৌড় দিই। তখন বলে রাখি একটু, এখন বর্ষাকাল ছিল, সোজা দৌড় দিয়ে আমি অনেক দূরে চলে যাই, 0.5 কিলোমিটার দূরে আমি প্রায় চলে যাই। সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। তো ঘটনাটা এভাবে চলতে থাকে। আমার কাকা এক ফকিরের সন্ধানে যান, যে তখনকার সময় গ্রাম্য অবস্থায় ফকির একটা মোস্ট আস্থাভাজন জায়গার নাম ছিল। তো আমি ফকিরের নামটা বলছি, ওনার নাম ছিল সুকারঞ্জন দত্ত। তো সেই ফকিরের কাছে আমার কাকা যায়। তো ফকির বলতেছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওনাকে কি ভর করেছে, ওনাকে গোসল দিতে হবে। তো এটা ওই ভাষায় বলে নাওয়ান দেওয়া, আমাদের বিশাল লোকাল ভাষায় নাওয়ান দেওয়া বলে, যে ওকে নাওয়ান দিতে হবে। ভেরি গুড। তো এখানে একটু বিষয় আছে যে সে নাওয়ান দেওয়ার জন্য কিছু পিকুলিয়ার জিনিস চেয়েছিল, যেমন 7টা বদ্ধ ঘাটের পানি লাগবে, 7 জন বিধবা নারীর কাপড়ের কোনা লাগবে, 7টা 3 রাস্তার মুখের মাটি লাগবে, 7টা কবরের মাটি লাগবে, 7টা বটগাছের গোড়ার মাটি লাগবে, 7টা মন্দিরের মাটি লাগবে। এরকম একটা বড় লিস্ট ধরে সে আমার বাবাকে ধরিয়ে দিল, আমার বাবা সেটা অ্যারেঞ্জ করলো। আচ্ছা। তো পরের দিন রাত 12টায় আমার নাওয়ান দেওয়া হবে। তো জায়গাও সিলেক্ট করা হলো, আমাদের বাড়ির কাছে নদী, এবং শর্ত ছিল যে নাওয়ানটা 3 মুখে দিতে হবে এবং রাত 12টায়। তো সেই ফকির, আমার বাবা এবং আমি, এক প্রকার ফকির এবং আমার বাবা আমাকে জোর করে নাওয়ান দিতে নিয়ে যাচ্ছে। তো এই তৎকালীন সময় আমার সেন্স ছিল না, ওই সময় ঘটনাটুকু আমার বাবার কাছ থেকে শোনা, যে যাওয়ার সময় খুব অস্বাভাবিক কিছু ফিল করতেছিলাম, যে জোরে বাতাস বইতেছে বা মানে আশেপাশে কিছু ভাঙতেছে, মানে কিছু দৌড়দৌড়ি করতেছে, এই টাইপের কিছু একটা হচ্ছিল। তো নাওয়ান দেওয়ার প্রসিডিউরটা আরেকটু ভয়াবহ ছিল, মানে ওখানে একটা গর্ত করে প্রথম, তো আমাকে উল্টো ভাবে, দ্যাট মিনস আমার পাটা উপরে থাকে, আমাকে উল্টো ভাবে 7টা চুবনি দেওয়া হয়। দ্যাট মিনস আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আসলে ভাই, মানে এবং আমাকে প্রচন্ড ভাবে আঘাত করা হচ্ছিল এবং বলছিল যে যাবি কিনা বা ছেড়ে যাবি কিনা। তো এভাবে করে দিল। তো 2-3 দিন পর জ্বর হয়ে আমি সুস্থ। তো ঘটনাটা আসলে এখানে শেষ হয়ে যেতে পারত। তো প্রায় 8-10 বছর পরে আমি যখন ভার্সিটির বন্ধুতে আমাদের গ্রামের বাড়িতে আবার যাই, এখন শহরেই থাকে, যাওয়া হয় না।
তো আমি সেই শোকারঞ্জন দত্তের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, তো খোঁজ নিলাম যে খুব অসুস্থ। তো অসুস্থ খোঁজ নিয়ে কিউরিয়াসলি আমি তার বাড়িতে গেলাম, যে যেহেতু সে লোকটা একসময় আমার উপকার করেছে, তো আমি তার কাছে গিয়ে বললাম, তাকে সবাই দাদু ডাকতো, মানে বয়স অনেক ছিল। কিন্তু রাসেল ভাই, একটা অস্বাভাবিক বিষয়, সে আমাকে দেখেই চিনে ফেললো যে কি রাজু কেমন আছিস। সে আমাকে 9 বা 10 বছরে দেখেছে, পরবর্তী দেখাটা 10 থেকে 12 বছর পরে, তার 70+ সে আমাকে চিনে ফেললো। একটু অবাক হলাম, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? সে শুধু হ্যাঁ ভালো আছি এটুকু বলার পর যে আপনি অসুস্থ শুনলাম, বলে আমি অসুস্থ না, আমার মরার অসুখ হয়েছে। এটা কথাটা বলার পর সে আমাকে ডান হাত থেকে মানে একটা নির্দেশনা দিয়ে দিল যে আমরা যেভাবে বলি যে ওদিকে যান। আমি ভাবলাম অসুস্থ মানুষ দেখতে, তো আমি তার দ্বিতীয় পক্ষের, তার প্রথম পক্ষের বউ মারা গিয়েছেন, তার দ্বিতীয় পক্ষের বউ সাথে জিজ্ঞেস করলাম সমস্যা কি। তো সেই সমস্যাটা বলতেছিল যে আজকে থেকে 10-12 বছর আগে মানে একটা ছেলেকে নাওয়ান দিতে সে যাচ্ছিল। সে নাওয়ান দিতে যাচ্ছিল যখন, ওই ছেলেটাকে যে জায়গায় বসে ওই আত্মাটা ভর করেছিল, তার যাওয়ার জন্য ওই জায়গাটা থেকেই যেতে হয় ওই বাড়িতে। তো ওই জায়গাটা থেকে যখন সেই শোকারঞ্জন দত্ত যাচ্ছিল, ইয়াংবাসী 3-4টা ছেলে মানে একটু গুন্ডা টাইপ অ্যাটিটিউড নিয়ে তাকে নিষেধ করছিল যে দাদু, তারাও বলেছিল যে দাদু আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাইয়েন না, এটা প্রবলেম আছে, এটা অন্য ইস্যু। তো সে তার তখন তান্ত্রিক ক্ষমতা বা যে কোনো ক্ষমতার বলে সে ওটার মানে নেই, তো সে গেছে। তারপরে ওদিন নাওয়ান টাওয়ান দিয়ে যখন সে রাত 4টার সময় ফিরে আসে, তাকে বেদম প্রহার করা হয়েছিল। তাকে মানে ভয় তো দেখিয়েছে, মানে 2-3 জন মিলে তাকে প্রচুর মারধর করে। ওরা বদ জিন ছিল বা জিন ছিল যাই হোক, কিন্তু রাসেল ভাই সেই থেকেই শোকারঞ্জন দত্ত অসুস্থ, মানে সেই 12-10-11 বছর পর্যন্ত অসুস্থ, এবং তারপর থেকে সে কোনো প্রকার ফকিরের কাজ করতে পারেনি। তার কিছুদিন পরে আমি খবর পেলাম যে সে মারা গেছে, এবং খারাপ লাগার বিষয়টা এটাই ছিল যে আমার অপারেশনটাই তার লাইফের সর্বশেষ, এবং সেটাই সবচেয়ে খারাপ হয়ে গেছে। যাক, আমাদের আরো ঘটনা রয়েছে। আমাদের আহমেদ বাবু ভাইয়ের কাছে একটা বড়সড় ঘটনা শুনে আসছে। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আমাদের ঢাকারই মিরপুরের একটা অঞ্চল থেকে আর কি। তো ওইখানে আপনার একসময় কিছু মেয়ে ছিল, ওরা পড়াশোনা করতো আর কি, এই ধরেন 5-6 বছর আগে কাহিনী, ওদের নাম বলা যাবে না আর কি। ওকে, তো পড়াশোনা করতো, ওরা ওখানে থাকতো একটা মেসের মতো করে আর কি, একটা প্রাইভেট বাসাকে ভাড়া করে ওরা স্টুডেন্টরা থাকতো। তো একবার ওদের মধ্যে একটা বান্ধবী আর কি, তো সে মানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে ওর আচরণে কিছু পরিবর্তন আসে আর কি। আচরণগত পরিবর্তন বলতে যে মানে ও একটু চুপচাপ হয়ে যায়, সন্ধ্যার সময় একা একা ঘরের মধ্যে গেট লাগায়, হ্যাঁ কি মনে হচ্ছে যে সে পড়তেছে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এরকম, তো মানে মনে হচ্ছে যে কোনো একটা সে কোনো প্রার্থনা বা সামথিং করে আর কি, এরকম কিছু একটা। তো জিনিসগুলো সে করতে একদম ডাস্কে, মানে যখন নাকি আপনার সূর্য ডুবে যাচ্ছে গধূলির সময়টা, ঠিক মাগরিবের আগে দিয়ে। তো ওর সাথে ফ্রেন্ডরা এটা নিয়ে সন্দেহ করতো যে কি করে ও, ব্যাপারটা কি। তো ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি প্ল্যান চেট করতে চাই, তোরা কে আমার সাথে করবি, মানে পার্টিসিপেট করবি, আমি প্ল্যান চেট করবো। তো ফ্রেন্ডরা অনেকেই এটাতে আপনার আগ্রহ প্রকাশ করে, আবার অনেকে করে না। তো যাই হোক, তো ওরা এরকম একদিন করে, প্ল্যান চেট করে। তো প্ল্যান চেট করার পরে যেটা হয়, যেটা অনেক মনে হয় সিলি, প্ল্যান চেটের ব্যাপারটাকে অনেকে সিলি মনে করে, আসলে জিনিসটা কাইন্ড অফ সিলি টাইপেরই মনে হয়, যে আউইজি বোর্ড নামে যে জিনিসটা নিয়ে ওরা করে কাজটা। তো ওই মেয়ের এই প্ল্যান চেট করার ধরনটা ছিল ডিফারেন্ট। সে মানে কিছু রিচুয়াল করে, যে রিচুয়াল গুলো আর কি ওই আউইজি বোর্ড টাইপের হয় না আর কি। তো যাই হোক, তো এরকম রুম অন্ধকার করে কিছু করে। তো করার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওরই মানে যে নাকি এটা মানে হোস্ট ছিল আর কি, ওরই মানে আপনার মানে একটু আচরণগত চেঞ্জ চলে আসছে, গলা ডিফারেন্ট, এবং সেই তখন বলা শুরু করে যে সে কেউ একজন তার উপর ভর করছে আর কি। আচ্ছা। তো বান্ধবীরা প্রথমে খুব ভয় পায়, এর মধ্যে থেকে একজন দুজন চলে যায় রুম থেকে। তো বাকিরা কথা বলার চেষ্টা করে, তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দেয়, এবং অনেকে দেখে অনেকের উত্তর মিলেও যাচ্ছে। আচ্ছা। তো এই পর্যায়ে যখন নাকি তারা জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, ভয় পায় এবং বলে যে চলে যাও এই সেই, তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকই ওই জিনিসটা চলে যায় আর কি তার ভেতর থেকে।
এবং যখন চলে যায় ও বেহুশ হয়ে যায় আর কি, লুটায় পড়ে। তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় ওর যে প্রসিজারটা ছিল, যেটা শুনেছি রাসেল ভাই, এটা সাধারণত ওই যে অনেকে জিন আনে তাদের কিন্তু এই ধরনের প্রসিজারের মধ্যে দিয়ে যায়, অনেক মিলে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, ও বেহুশ হয়ে যায়, যাওয়ার পরে পরদিন থেকে ও বেশ অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থটা মানে খুব বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সে উঠতে পারে না বিছানার থেকে, আচরণগত চেঞ্জ এন্ড মানে অসুস্থতা ব্যাপকভাবে পেয়ে বসে, এবং 2-3 দিনের মাথায় মানে খুব খারাপ অবস্থা। তো ওরা বলে যে তোমার বাড়িতে যোগাযোগ করে আমরা বাড়িতে দিয়ে আসি তোমাকে, তুমি এখানে থাকতে পারতেছো না। তো বাড়ির অ্যাড্রেস লিখে দেয় কোনোভাবে। তো ওই 5-7 বছর আগে, তখন ইন্টারনেট কমিউনিকেশন এত ভালো ছিল না, ওরা বাড়িতে যোগাযোগ করে যে এরকম অসুস্থ আছে তার মা বা সামওয়ান, বলে যে তার তো তেমন কেউ নাই, মানে একজনই মা বা মানে মাই আছে, আর কেউ নাই আর কি এরকম। তো ওরা বলে যে এটাকে ওকে পৌঁছে দাও। তো ওদের ফ্রেন্ডদের মধ্যেই দায়িত্ব দেয় আর কি, যে তোমরা যদি পারো ওকে পৌঁছে দাও। তো জিনিসটা যেটা হয় রাসেল ভাই, ওই দিন রাতের বেলা ওর এক ফ্রেন্ড ওই বাইরে যায় ওই বাসার থেকে, ওই একা ছিল ওর সাথে। তো এখন বাইরে যেতেই হবে, কিছু জরুরি জিনিস দরকার আর কি, নিয়ে আসতে হবে। তো ও যখন বের হয়, ওকে বাসায় রেখে যায়, বলে দেখে অনেক জ্বর। তো বলে যে তুমি থাকো, আমি আসতেছি, আমি বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। তো বাইরে যায়, বাইরে যাওয়ার সময় ধরেন বাসার থেকে হেঁটে কিছু দূর গেছে। তো রাস্তাটার বর্ণনা এরকম ছিল যে ডান দিকে একটা গলি গেছে, আর বাম দিকে একটা গলি টাইপেরই জিনিস, কিন্তু সেখান দিয়ে মানুষ ময়লা আবর্জনা ফেলে আর কি, পুরো বেশ লম্বা একটা জায়গা। তো যখন ওখান থেকে পার হচ্ছে, তখন বলতেছে যে তখন রাত বাজে 9টা-10টা, মানে 9টা থেকে 10টা এরকম সময় আর কি। আচ্ছা, যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে যে জায়গাটা ময়লা ফেলা হয় সেই জায়গায় একটা কালো ছায়ার মতো কিছু একটা, মানে বেশ উঁচু, ধরেন কুকুরের মতো হবে আকৃতি। তো দেখে সে মনে করেন যে একটু থমকায় যায় এটা, এবং দেখে সে যখন একটু থমকায় যায়, পরে ভাবে ছায়াটা কিসের, ভেবে আবার একটু হাঁটে। তো এর মধ্যে দেখে যে ওই পাশ থেকে একটা মানুষ আসতেছে, মানুষটা একটা মহিলার মতো আর কি, মাথায় কাপড় দেওয়া বেশ। তো ও তখন ভাবে যে একটা মানুষ আসতেছে, ছায়াটা দেখে এতটা ভয় পায় না আর কি। তো সে হেঁটে যাওয়া শুরু করে মহিলাকে দেখে, মহিলার দিকেই। মহিলাটা যে কাছাকাছি যখন আসে, সে দেখে যে মহিলার চেহারার জায়গায় কিছুই নাই, পুরো অন্ধকার। আচ্ছা, পুরো অন্ধকার, এবং তখন বুক ছেদ করে ওঠে, এবং সে ওই জায়গাটা হেঁটে পার হয়ে যায় দাঁড়িয়ে না থেকে। পাশ থেকে যাওয়ার সময় জাস্ট একটা বাতাসের স্পর্শ পায় এবং সে কেঁপে ওঠে আর কি। আচ্ছা। তো সে হেঁটে যায় যে তার যে দোকানে যাওয়ার দরকার, সেখানে যে সে কাঁপছিল বেশ সামনে যে, তো সে তার যা যা দরকার সেগুলো কেনাকাটা করে সে ফেরত আসে। বাসায় যখন আসে, তখনই তার মধ্যে একটা কেমন ফিলিংস হওয়া শুরু করে। বাসায় আসে, বাসায় এসে, বাসাটা কিন্তু ঠিক ওই যে জায়গাটার কথা বলছি তার থেকে 2-3টা বাসা পরেই আর কি, 2-3টা বাড়ি। আচ্ছা আচ্ছা। তো সেখানে যায়, সেখানে যে বাসায় যখন ঢুকে, বাসায় যে ঢুকে যায়, কোনো সারা শব্দ নেই। যে ওই রুমে যায়, যে দেখে যে ওই আপনার মেয়েটা পড়ে আছে, মানে তার যে বান্ধবী সে পড়ে আছে, এবং মানে কোনো নড়াচড়া নাই, শব্দ নেই। আচ্ছা। তো ও যে তাড়াতাড়ি বান্ধবীর কাছে যায়, দেখে ডাকা হাত দিতে, দেখে যে শরীরটা বেশ মানে আপনার ডিফারেন্ট, ঠান্ডা হয়ে আছে। তো যতটুকু পালস দেখার চেষ্টা করে, দেখে পালস সে পায় না। হ্যাঁ, নাকে হাত দেয়, তাকে মনে সে বুঝতে পারে যে সে মারা গেছে বাইরে। আচ্ছা। তো তাড়াতাড়ি চেষ্টা করে আশেপাশে যাওয়ার, এবং পাশের বাসার থেকে মানুষ ডাকার, যেখানে মারা গেছে এরকম। তো ওই রাত্রেবেলায় গভীর রাতে ওদেরকে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায়, দেখে যে সে মারা গেছে, মেয়েটা। আচ্ছা, বান্ধবীটা মারা গেছে। তো এটা নিয়ে ওদের মধ্যে বেশ আলোচনা হয়, এটা কাকে বলবে যে এরকম অসুস্থ থেকে মারা গেল, তারপর বাসায় নিয়ে যাওয়ার। তো ঘুরে ফিরে ওকেই ওই দায়িত্ব দেয় আর কি যাওয়ার জন্য, যদিও সে মেয়ে মানুষ, সে তো ওইভাবে যেতে পারে না। ওরা একটা এরকম আপনার ট্রাকের মতো ভাড়া করে মেয়েটার লাশটা দিয়ে দেয়, এবং ওকে সাথে যেত। তো বলে যে ও ওই একটা যে গাড়ি, লাশের গাড়ির মতো যে গাড়ি, সে ওখানে গাড়ির মধ্যে করেই যায় ওখানে ওই মেয়েদের বাসায়। তো বলছে যখন গেছে, তখন যথারীতি যেগুলো মানুষের কাছে শোনে যে গাড়ি মনে হয় ভারী, এগুলো সে মনে করে যে আচ্ছা এগুলো হতে পারে এটা কাল কল্পনা বা সামথিং। তো ওই গাড়ি নিয়ে ওই বাড়িতে চলে যায়। তো মানে একদম মনে করেন যে ওরা যেখান থেকে আসছে জায়গাটা খুব একটা শহরে না, বেশ গ্রামের। আপনার বিদ্যুৎ খুব কম, সাপ্লাই কম, মানে ওরকম না শহরে, মানে একটা পুরো গ্রাম্য অবস্থা। এবং ওই অ্যাকচুয়ালি খরচও কিছু ছিল না, তার যে আপনার যে এই যে টোটাল যে খরচটা, এটা তারাই কিন্তু মোটামুটি ম্যানেজ করছে বন্ধুরা। আচ্ছা। তো ওই বাসায় যখন যায়, বাসায় যে তার বাড়ি খুঁজে বের করে, তাদের বাসার মধ্যে যে সত্যি তার মাকেই পায় শুধু। তো মা তো অনেক কান্নাকাটি করে লাশটা নিয়ে আসে, কিন্তু যখন পৌঁছেছে তখন অলরেডি রাত হয়ে গেছে। ওরা খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই এটা নিয়ে, ওই মানুষ যে নিয়ে যাবে সে যেহেতু লোক বল নাই। তো মাটা কান্নাকাটি করতেছে। তো বান্ধবীটা দেখছে যে ওই অবস্থায় ওই গাড়ির সাথে ফেরার মতো অবস্থা তার নাই। তো গাড়িটাকে ছেড়ে দিয়ে সে ওখানে থেকে যায় রাতের বেলা।
তো জিনিসটা হচ্ছে রাসেল ভাই, যখন রাতের বেলা ওই লাশটা নিয়ে ওই বাড়িতে আছে, তখন গভীর রাতে মনে হচ্ছে যে বাসার আশেপাশে যে কারা ঘুরঘুর করতেছে। আচ্ছা, মানে মনে হচ্ছে মানুষ, একদল মানুষ, কত শব্দ পাওয়া যাচ্ছে এরকম? হ্যাঁ, মনে হচ্ছে যে একদল মানুষ আছে আশেপাশে। আচ্ছা, তো ওর মা তো ভয় পেয়ে যায়, এবং মাটা মানে বেশ ভয় পায়, এবং বান্ধবীটাও দেখে জানলা দিয়ে উকি দিয়ে দেখে কোথাও, কিন্তু কারো দেখা পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ আছে এখানে। এবং এরকম চলতেছে। কিছুক্ষণ পরে এক পর্যায়ে তাদের যে মেন সদর দরজা আর কি, যে বাসাটার ভেতরে তারা আছে, ওইটার কাছে গড় 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 শব্দ হচ্ছে, কুকুরের মতো, জাস্ট লাইক একটা কুকুর যদি গড় গড় করতে থাকে এরকম। তো রাতে অনেক ভয় পেয়ে যায় তারা, যে মানে কি, মানে ব্যাপারটা কি, এরকম কি হচ্ছে, একটা লাশ নিয়ে বসে আছি এবং ঘরের মধ্যে টেক কেয়ার করার কিছু নাই, এরকম অবস্থায় তখন ওর মা বলে, আচ্ছা তুমি ভয় পেও না, আমি দেখতেছি, আমি সামনে যাই। তো তার মেয়ের লাশ গেছে সামনে। তো যখন ও মানে যায়, মাটা এখানে, ও বান্ধবীর পাশে বসে আছে, এবং তখনও তারা কিন্তু জাস্ট একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, মানে এখন পর্যন্ত তাকে ওই যে গোসল করায় বা শেষকৃত্য যেটা করে সেটা কিন্তু করতে পারেনি তখন। তো